আমি তো বলবো গাছে বেঁধে রাখো এদেরকে, মানে আমরা কি সেই দিনটার ওয়েট করছি যেদিন আমার বাড়ির মেয়ের সাথে বা আমার বাড়ির মায়ের সাথে বা আমার বাড়ির স্ত্রীর সাথে আমার বাড়ির কন্যার সাথে এটা ঘটবে, সেদিনকে আমরা বলবো? এইটা বড় ভুল হয়ে যাচ্ছে। দেখুন, তালিবানি শাসন তো আমরা টিভিতে দেখেছি, বিভিন্ন বইতে পড়েছি, কিন্তু চোখে যেটা দেখছি আমার মনে হয় যে তালিবানি শাসনও বোধহয় হার মেনে যাবে। সংখ্যালঘু না সংখ্যাগুরু এটা বড় নয়, একজন মানুষকে বা একজন মহিলাকে এরকম করা হয়েছে, নগ্ন করে এরকম করা হয়েছে, এটা লজ্জার ব্যাপার। মানে আমার অবাক লাগছে যে মা, মাটি, মানুষের কথা যারা বলে তারা মাদের সাথে এটা কি করছে। মানে আমি তো বলবো এরা মা, মাটি, মানুষ নয়, এদের পুরো সমস্যাটা নিয়ে। মানে যে মধ্যযুগীয় বর্বরতা বলছি, মানে হিটলার যখন নাৎসি বাহিনী মানুষকে মারতো, হত্যা করতো বা গ্যাস চেম্বারে ঢোকাতো, তার আগে নগ্ন করে দিত। আজকে মমতা ব্যানার্জি সরকার ঠিক সেটাই করছেন। মানে মানে আমি এটা বিশ্বাস করি উনি জানেন না এমন কোনো কাজ নেই, ওনার অমতে কোনো কাজ হতে পারে না তৃণমূলে, মানে ওনার অমতে তৃণমূলে একটা পাতা অব্দি পড়তে পারে না। মানে সমস্ত কিছু ছেড়ে এই গরিব মানুষগুলোর উপর অত্যাচার করার মানে কি? মানে একদিকে উনি বলছেন চপ শিল্প করব, চপ ভাজো, আর একদিকে এদেরকেই তুলে দিচ্ছে, তাহলে হবেটা কি করে? এই পুলিশ তো বুদ্ধদেব বাবুর আমলে ছিল, পুলিশ তো তখন এরকম করেনি। এই পুলিশ তো জ্যোতিবাবুর আমলে ছিল, পুলিশ তো এরকম করেনি। পুলিশের যে নক্করজনক ঘটনা, এটা তো 2011 সালের পর থেকে বেড়ে গেছে। এই মুহূর্তে চোপড়ার ঘটনা এবং কুচবিহারের ঘটনায় নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। কথা বলবো দাদার সঙ্গে। কি বলবেন এই ঘটনা নিয়ে, চোপড়ার ঘটনা নিয়ে? নাকি শরীয়ত আইন মতো এই কাজ হয়েছে? না না, এইটা শরীয়ত আইন বা এইসব বলে তো লাভ নেই। এটা তো একটা ভারতবর্ষের আজকে যেমন ন্যায় সংহিতা শুরু হলো, ভারতবর্ষের তো নিজস্ব আইন আছে, সেই আইনেই করতে হবে। মানে এটা যেটা হয়েছে এটা তো মধ্যযুগীয় বর্বরতা বললে কম বলা হয়। মানে আসলে এই যে দলটা শাসন করছে, এই দলটাকে দল বলাতে আমার একটু অসুবিধা আছে। মানে এটা আমরা বহুদিন ধরে বলেছি, আজকে এটা প্রথম নয়। মানে এটা শুধুমাত্র আপনি চোপড়ার ঘটনা বা কুচবিহারের ঘটনা দিয়ে কম করা যাবে না। মানে শাহজাহান যা কাজ করেছিল সেটা হয়তো চোপড়ায় আরেকটা রেপ্লিকেট হচ্ছে, আমরা এটা বহুবার বলেছি। শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালীর মতো পশ্চিমবঙ্গের বহু জায়গা আছে যেখানে একই রকম জিনিস হচ্ছে, একই রকম ব্যাপার হচ্ছে। আসলে মূল সমস্যাটা বুঝতে হবে, মূল সমস্যাটা একেবারে অন্য জায়গায়, গোড়ায় গলদ। মানে ফ্যাসিবাদী চরিত্র যেটা মমতা ব্যানার্জির আমরা বলে থাকি, সেটা চরম সীমা নিয়েছে। এখানে লজ্জা, নিন্দা এগুলো করে কিছু লাভ নেই। আসল কথা হচ্ছে এটা দোষটা আমাদের, মানুষের দোষ। মানুষকে বুঝতে হবে মানুষ কাদেরকে নেতা নির্বাচন করছেন, কাদের কথা ভাবছেন। মানে কিছু জনকল্যাণমূলক কাজের দাবিতে মানুষ তো পশ্চিমবঙ্গটাকে শেষ করে ফেলছি আমরা সবাই মিলে। মানে এই যে দলটা এসেছে, এটা তো বিধানসভা ভাঙচুর করে এসেছিল এবং ক্রমাগত মানুষের উপর অত্যাচার চালাচ্ছে এবং শুধু মিথ্যে কথা, মানুষকে ভুল বোঝানো আর কিছু জনকল্যাণমূলক কাজের দাবিতে মানে কথা বলে ভোট নেওয়ার চেষ্টা করছে। কারোর বাবার ক্ষমতা আছে যে যোগী আদিত্যনাথ বা অমিত শাহকে পদত্যাগ করায়, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের কথা উঠছে এই মুহূর্তে দাঁড়িয়ে? ঠিক, মানে আমাদের দুর্ভাগ্য যে এরকম মহানাগরিক আমরা পেয়েছি। মানে আমি জানি না উনি কি ধরনের ভাষা বোঝেন বা কি ধরনের জিনিস বুঝতে চান। মানে আমি যদি কোনো অন্যায় করি, সেটা অন্য কোনো অন্যায় দিয়ে সেটাকে জাস্টিফাই করা যায় নাকি? মানে মহানাগরিক হিসাবে এই কথা, এটা লজ্জাজনক। মানে আমি মানে কোনগুলো আমরা বলবো, মানে সবটাই তো লজ্জার ব্যাপার। মানে সেই লজ্জাটা আমাদের সবার আছে, পশ্চিমবঙ্গের মানুষের আছে, কিন্তু দুর্ভাগ্য যে যারা এই কথাগুলো বলছেন তারা লজ্জা বস্তুটাই তাদের মধ্যে নেই। মানে না না, মানে যদি এরকম কিছু হয় আমি তো বলবো ঠিক আছে, কারণ কোনো একটা জায়গা এটা যদি অপব্যবহার না হয় তাহলে তো এটা ঠিকই আছে। কারণ একটা তো কোথাও থামতে হবে। মানে যদি মানুষের মধ্যে ভয় ডরটা না থাকে তাহলে তো হবে না। মানে যদি কেউ শাস্তির ভয়, মৃত্যুদণ্ডের ভয় পেয়ে তো মানুষ অ্যাটলিস্ট থামবে। যে এই যে অমানবিক কাজ, এই যে অগণতান্ত্রিক কাজগুলো হচ্ছে, সেটা তো কোথাও একটা জায়গায় থামতে হবে। মানে ফাঁসি মানেই সেটা তো খারাপ না, মানে ফাঁসি কার হচ্ছে, যে এরকম কাজ করছে তার ফাঁসি হচ্ছে, তাহলে তার ফাঁসি হতে তো অসুবিধা নেই। মানে এই ধরনের কীটপতঙ্গ যত মানে সমাজ থেকে যাবে তত তো সমাজের মঙ্গল হবে, এর মধ্যে কোনো খারাপ নেই, ভালো আছে, ঠিক হয়েছে। শাসক দলের তো আসলে মুশকিলটা এটাই, মানে বিরোধী হওয়া মানে কিন্তু সবকিছুকে বিরোধিতা করা এটা ঠিক নয়। বিরোধী মানে গঠনমূলক সমালোচনা করা। এটা আসলে তো যেটা আমাদের শাসক দল করছে সেটাকে বলে রাজনীতি করা, সেটা ভোটের রাজনীতি করা। এই জায়গায় দাঁড়িয়ে তারা কোনটা ভালো কোনটা খারাপ এই জিনিসটাই ভুলে গেছে। আমি বলছি ওনারা উল্টে অন্য একটা কিছু বলুক না, যে আজকে যদি তাদের মনে হয় যে এই ধরনের যে ন্যায় সংহিতা বা মৃত্যুদণ্ডের কথা হয়েছে তার পরিবর্তে এটা হলে ভালো হতো, সেটা ওনারা প্রপোজাল দিতেন।
যখন প্রপোজাল দেওয়ার ব্যাপার ছিল, যখন এই বিলটা সংসদে পাস হয়, সেই সময় ওনারা অ্যাবস্টেন করছেন, সংসদ থেকে বয়কট করছেন, আর অন্য জায়গায় এসে তখন যখন বিলটা পাস হয়ে যাচ্ছে তখন ওরা প্রতিবাদ করছেন। এটাকে দ্বিচারিতা ছাড়া আর কিছু বলে না। ক্ষোভ প্রকাশ করে সায়ন্তিকারা যাচ্ছে না, রীতিমতো বিধানসভার বাইরে বসে ধর্ণা দিচ্ছেন। আর পাশে প্রতিবাদা বলছেন কি করে যাবে, সায়ন্তিকা ভয় পাচ্ছে, সায়ন্তিকা সেলফ ডিফেন্স করতে পারে অন্য কাছে, কিভাবে দেখছেন? না না, দেখুন এগুলো অত্যন্ত নক্করজনক। মানে আমি বলছি আবার দুর্ভাগ্য আমাদের বা আমাদের মানুষের দুর্ভাগ্য যে মানুষ এমন, বাংলার মানুষ এমন নেতা নেত্রী নির্বাচন করছেন যাদের হয়তো এই যোগ্যতাটাই নেই। মানে কি ধরনের কথা বলছেন, ওনাকে কিছু মানুষ ভোট দিয়ে ওনার বিধানসভার কাজের জন্য ওনাকে পাঠিয়েছেন, সেখানে উনি যদি এই ধরনের কথাবার্তা বলেন, এগুলো তো কোনো কথা বলার জিনিস নেই। মানে আমরা মানে খারাপ লাগছে যে এই ধরনের মানুষকে আমরা কেন নেত্রী নির্বাচন করছি। খারাপ লাগাটা এখানে। দেবাশিস দা, একটা কথা আমি বলতে চাই, এই মুহূর্তে দাঁড়িয়ে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হলো শুধুমাত্র রাজ্যে কর বৃদ্ধির জন্য, শুধুমাত্র রাজ্যে, সারা দেশে অপরিবর্তিত, কিন্তু আমাদের রাজ্যেই বাড়ানো হলো, কিভাবে দেখ? মানে এইটাই তো আসলে বলছি যে মানুষের জন্য যে কাজগুলো করার, মানুষের সুবিধার জন্য যে কাজগুলো করার, যেটার জন্য আমরা ভোট দিয়ে আজকে বিধানসভা করেছি বা লোকসভা করছি, সেই গুড গভর্নেন্স দেওয়ার ইচ্ছেটা কারো নেই। শুধুমাত্র ভোটের রাজনীতি, মানে শুধুমাত্র আপনি পেট্রোল ডিজেলের দাম বলছেন, সেটা তো আছেই, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, মানুষের চাকরি নেই, শিক্ষা চুরি হয়ে গেছে, রেশনে দুর্নীতি, মানে এই যে জায়গাগুলোকে সমাধান করার তো কোনো রকম চেষ্টা আমাদের গভর্নমেন্ট করছে না। তার বদলে শুধুমাত্র অন্যান্য জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি যেগুলো ঠিক। দেখুন এই যে হকার উচ্ছেদ, এটা কত বড় মানুষের সাথে প্রতারণা। মানে এই হকারদের বসালো কারা, এতদিন ধরে হকারদের থেকে পয়সা কারা খেলো। মানে এই যে দলটা, এরা তো ফুচকাওয়ালাকে অবধি ছাড়ে না, সাধারণ যে ফুচকাওয়ালা, তো তাদের থেকে এতদিন পয়সা খেয়ে এবার তাদের উপর অত্যাচার করছে। মানে আসলে কি হয়েছে, বিধানসভা এই যে লোকসভার ভোটটা গেছে, হঠাৎ করে তৃণমূল আবিষ্কার করেছে যে এই যে আরবান পপুলেশন তৃণমূলকে ভোট দেয়নি। মানে এই যে তৃণমূলের বিভিন্ন প্রকল্প আরবান পপুলেশনে কাজে লাগেনি, অতএব তাদের মন রক্ষার্থে নতুন নাটক শুরু হয়েছে। এটা তো আর নতুন নাটক ছাড়া কিছু নয়। মানে আসলে আসলে একটা মুখ্যমন্ত্রী হতে গেলে বা প্রধানমন্ত্রী হতে গেলে যে ধরনের ভিশন দরকার, যেটা আমরা হয়তো নরেন্দ্র মোদীর মধ্যে অনেক ক্ষেত্রে দেখি যে ভিশনারি, কতটা করতে পেরেছেন কতটা করতে পারেননি পরের কথা, কিন্তু অ্যাটলিস্ট মমতা ব্যানার্জির কাছ থেকে তো কোনো ভিশন আমরা দেখতে পাচ্ছি না। মানে যে কথাগুলো উনি বলেন, আপনি বলুন রোজিনা, আজকে আমরা এই ধরনের মুখ্যমন্ত্রী, আজকে এত বছর পশ্চিমবঙ্গ বিধান রায় দেখেছেন, জ্যোতি বসু দেখেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছেন, এই ধরনের মুখ্যমন্ত্রী কোথায়? যিনি একটা শিল্পকে ধ্বংস করে আজকে মসনদে বসেছেন, তার কাছ থেকে তো আমরা এগুলোই এক্সপেক্ট করব। মানে আজকে যে লুটতরা যে রাজনীতি, লুটে পুটে খাও, মানে পশ্চিমবঙ্গ হয়ে গেছে এখন মানে সেই ভান্ডার, যেখান থেকে পারবো লুটবো, মানে এমন একটা। না 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 না, এটা মুখ্যমন্ত্রী বলছেন, আমরা বলছি না। কারণ মুখ্যমন্ত্রীর পাশে যে সততা লেখা থাকতো, সেই জায়গাটা তো এখন আর লেখা থাকে না। এটা তো আমরা গিয়ে কালি দিয়ে ওঠাইনি, এটা তো ওনার দলের লোকেরাই আর উঠে দিয়েছেন। আর এটা আপনি ভুলে যাচ্ছেন কি করে, এই 242টা কেন্দ্রে উনিই তো একমাত্র প্রার্থী, বাকিরা তো প্রার্থী নয়। ওনার অনুপ্রেরণাই তো সবকিছু হচ্ছে। তো আজকে যদি উনি বলেন যে আমি কিছু জানি না, সৈন্যরা জানে, সেটা হবে কি করে? মানে আজকে ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত কিছুর দায়িত্বে উনি রয়েছেন, প্রধান উনি, তাহলে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার হয়, দায়িত্ব ওনার। দলের দায়িত্বে উনি রয়েছেন, উনি প্রধান, তাই দল যদি কোনো ভুল করে, দায়িত্ব ওনার। মানে শুধুমাত্র ভালোটার ক্রেডিট নেবো, খারাপটা নেবো না, তা তো হয় না। আমার তো সত্যি ভাবতে খারাপ লাগছে যে কি করে যে মানুষটা, আমি শুধু তৃণমূল এই জায়গায় বলছি না, আমার যে মানুষেরও আজকে সামাজিক অবক্ষয় হয়েছে, যে মহিলাকে ওরা টানতে টানতে নিয়ে এলো, সেই মহিলা মানে যে মানুষটা নিয়ে এলো, সেই মানুষটা কি ধরনের মানসিকতায় রয়েছে, মানে তার মানবিকতা কোথায় গেল? সে তো আজকে মানুষ নেই, সে তো পশুর পর্যায়ে চলে গেছে। মানে এই সমাজটা তৃণমূল আমাদের উপহার দিয়েছে, এটা ভাবতে হবে। মানে একটা শুধু শাহজাহান নয়, এই তৃণমূলের আমলে 2011 সাল থেকে 2024 সাল অবধি বিভিন্ন জায়গায় ঘরে ঘরে ওই শাহজাহান জেসিবি এরা তৈরি হয়েছে। মানে এদের একটাই শাস্তি, একমাত্র শাস্তি, যেটা এখন আমাদের বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার ঠিক করেছেন, যে এদেরকে ধরো, আমি তো বলবো গাছে বেঁধে রাখো এদেরকে। মানে এই যে এরম 2-4টে যদি শাস্তি হয় না, আর তৃতীয় কোনো কাজ এরম কেউ করতে ভয় পেয়ে যাবে। মানে এই ভয় পাওয়ানোটা, বুকটা কাঁপানো খুব জরুরি, যেটা আমাদের সরকার করতে ব্যর্থ। আমাদের ভারতবর্ষের মধ্যে কলকাতা ঠিক। হ্যাঁ, সেফেস্ট সিটিতে যদি আজকে এরকম ওই জেসিবির মতো লোক থাকে, শাহজাহানের মতো লোক থাকে, কুচবিহারের মতো ঘটনা ঘটে, আমরা হাঁসখালির ঘটনা আজও ভুলে যাইনি, বাচ্চা মেয়েটার কান্না, বাচ্চা মেয়েটার জিনিস আমরা আজও ভুলে যেতে পারি না। আজকে পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছিল, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে।
দেখুন, আজকে আপনি পুলিশের যে দোষ দিচ্ছেন, আমি পুলিশকে দোষ দেব না, কারণ পুলিশের এই যে কার্যাবলী, পুলিশের মাথায় কে বসে আছে? আমাদেরকে মূল জায়গায় ঢুকতে হবে, যে মূল দোষটা কোথায়, জায়গাটা কোথায়, ভুলটা কোথায়। এই পুলিশ তো বুদ্ধদেব বাবুর আমলে ছিল, পুলিশ তো তখন এরকম করেনি। এই পুলিশ তো জ্যোতিবাবুর আমলে ছিল, পুলিশ তো এরকম করেনি। পুলিশের যে নক্করজনক ঘটনা, এটা তো 2011 সালের পর থেকে বেড়ে গেছে। তো এই জায়গাটা আজকে আমাদের দেখতে হবে যে মূল অসুবিধাটা কোথায়। মূল অসুবিধে আমাদের রাজ্য সরকার, অ্যাডমিনিস্ট্রেটিভ যারা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে তারা একেবারে ড্রাস্টিক্যালি ফেল করেছে। সেই জায়গাটা মানুষকে বুঝতে হবে। এখানে আমি বলবো শান্তনু সেন, তিনি বলছেন 34 বছরে আমরা তো তবু জেসিবিকে ধরে কি শাস্তি দিয়েছি। 34 বছরে এমন কোন নেতাকে এসে বলতে দেখা হয়েছিল ভুল হয়েছে বা শাস্তি পেয়েছিল? এরকম ঘটনা তো অনেক ঘটেছে 34 বছরে। যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে তো ওনার দেখানো উচিত ছিল। উনি বোধহয় ভুলে গেছেন, ওনার নেত্রী মমতা ব্যানার্জি আমাদের ট্যাক্সের টাকায় একটার পর একটা কমিটি করেছিল। কোনো কমিটি থেকে আজ অব্দি রিপোর্ট এলো না। কেন? মমতা ব্যানার্জি কি সিপিএম এর সঙ্গে কোনো আতাত করেছেন? এটা তো প্রথম বুঝতে হবে। আর যিনি কথা বলছেন, যার কথা আপনি বললেন, তার তো ডক্টর শান্তনু সেন আপনি বললেন বটে, কিন্তু বিভিন্ন জায়গায় তার নামে বলে লোকে স্কোয়ার ফুট বোধহয় সেন, এরকম কিছু বলে। তো আমি এইসব জায়গায় যাচ্ছি না। ওনার সম্বন্ধে ওনার যে ইমেজ আছে সেটা উনি নিজেও খুব ভালো করে জানেন কি ইমেজ আছে। অতএব উনি কি বললেন, মানুষ কিভাবে নেবে সেটা মানুষের ব্যাপার। কিন্তু আমাদের যেটা মূল কথা সেটা হচ্ছে যে আজকে রাজ্যে একটা মানে মানে শাসকের যে আইন, আমরা বলি আইনের শাসন নয় শাসকের আইন চলছে, এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার। কারণ এটা বুঝতে হবে যে পিপিলিকার পাখা হরে মরিবার তরে, মানে এটা হচ্ছে শেষ সময় বোধহয় যাচ্ছে। ওনারা কিন্তু মানে দাঁত নখ বের করে ফেলেছেন, এই দাঁত নখ গুলো ভাঙার সময় এসে গেছে। এই সঙ্গে আমি একটা কথা টানবো, শান্তনু সেন প্রসঙ্গ যখন এলো, তিনি কালকে লাইভ ডিবেট শোয়েতে কেয়া ঘোষকে বলছেন, কেয়া ঘোষ আরো মহিলারা ছিলেন, রীতিমতো সেখানে তিনি বলছেন যে প্যান্ট খুলে যাবে আমি যদি বলতে শুরু করি। কি ল্যাঙ্গুয়েজ! এই যে ভাষার ব্যাপার, উনি তো নিজের পরিচয়টাই দিয়ে দিলেন, আমার তো বলে লাভ নেই। আমি আপনাকে বলেছিলাম যে সমস্ত তৃণমূলের যে মাটি মানুষ, আসলে ওদের সমস্যাটা হচ্ছে দিয়ে, বাকিটা আমি অনে আর বলতে পারছি না, কারণ আমি শান্তনু সেন নই।